দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি। 174টি আসনে জয় নিশ্চিত করেছে গেরুয়া শিবির। শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীর পোস্ট। বাংলায় বিজেপির উত্থান পুরো ভারতের জন্যই তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ক্ষমতার পালাবদল সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রেকর্ড 17 শিশুর মৃত্যু। 3-4 দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটরিং সেল করার নির্দেশনা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসনের সহযোগিতা চায় সরকার। দুর্নীতি বিতর্ক এড়িয়ে উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে নানা পরামর্শ। ফ্লোরিডায় হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী জামিলের দাফন হল জামালপুরের মাদারগঞ্জে। চোখের জলে বিদায় দিল স্বজন এলাকাবাসী। জমানো টাকা ফিরে পাওয়ার দাবিতে আজও চট্টগ্রামে 5 ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ। আমানত ফেরত না দিলে সব শাখায় তালা দেওয়ার হুঁশিয়ারি। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমেদ রেজা। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো জয় নিশ্চিত করে ইতিহাস গড়ল বিজেপি। সবশেষ তথ্য মতে বিধানসভা নির্বাচনে অন্তত 174টি আসনে জয় নিশ্চিত করেছে নরেন্দ্র মোদীর গেরুয়া শিবির, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে 79টিতে। রাজ্যের বিভিন্ন স্থানে আনন্দ উদযাপন শুরু করেছে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। চলছে উৎসব, গেরুয়া রঙের ছড়াছড়ি পুরো পশ্চিমবঙ্গে। সর্বশেষ তথ্যানুযায়ী 293 আসনের মধ্যে 208 আসনে এগিয়ে বিজেপি। সরকার গঠনের ম্যাজিক ফিগার 148 ছাড়িয়েছে বহু আগেই। ধারণা করা হচ্ছে 2 শতাধিক আসনে জয়লাভ করবে বিজেপি। भारत की राजनीति में एक और बड़ा बदलाव देख रहे हैं। আজকে আমরা ভারতের রাজনীতিতে আরো একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হচ্ছি। বর্তমানে ভারতে এমন একটি রাজ্যও নেই যেখানে কমিউনিস্ট পার্টির সরকার বহাল আছে। এটা শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি পুরো মতাদর্শের পরিবর্তন। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিজ নিজ কেন্দ্র ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। আসানসোল দক্ষিণে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিকে পানিহাটিতে 22,000-এরও বেশি ভোটে জয়ী বিজেপির রত্না পাল। জোড়াফুল আর পদ্মফুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দীর্ঘ 15 বছর পর পতন ঘটল তৃণমূল কংগ্রেসের। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজয়ের নিশান উড়ালো বিজেপি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেতে চাই, সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। সুকান্ত, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয় হয়েছে এবং রাজ্যের রাজনীতিতে এই জয়ের ফলে কি ধরনের পরিবর্তন আনতে পারে বা আসবে বলে আপনি ধারণা করছেন বা সেখানকার সংশ্লিষ্টরা ধারণা করছেন, সেটি তো জানাবেনই। একই সাথে জানতে চাই মুখ্যমন্ত্রী কি হতে পারেন, সেটির কোনো জল্পনা কল্পনা কিংবা আভাস এখন পর্যন্ত পেয়েছেন কিনা? দেখুন, মুখ্যমন্ত্রী কে হবেন এটা যদিও দিল্লি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন, কিন্তু আগামী 25শে বৈশাখ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার যে জন্মদিন 9ই মে, সেদিন কিন্তু শপথ হবে
এবং বিজেপি সরকারের যেটা আমরা তথ্য পেয়েছি এখনো পর্যন্ত, পুরাতন অর্থাৎ বাম আমলে যে রাইটার্স বিল্ডিং ছিল সেখান থেকেই সরকারের কাজ পরিচালনা করবে বিজেপি সরকার, এমনটাই কিন্তু দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে সরকারি কাজ, রাজ্য সরকারের প্রশাসনিক কার্যালয় ছিল নবান্ন, সেই নবান্নের দখল নিয়েছে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সেনাবাহিনী। নবান্নের 1 তলা থেকে 14 তলা পর্যন্ত গোটা অফিস কিন্তু কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে, যাতে কোনো রকম কোনো ফাইল, জরুরি নথি যাতে সেখান থেকে সরিয়ে নিতে না পারে বিদায়ী শাসক দল। এবং ইতিমধ্যে আমরা যে সর্বশেষ রেজাল্ট যেটা পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি পরাজিত হয়েছেন 15,006 ভোটে। তার যে ভবানীপুর কেন্দ্র সেখান থেকে 19 রাউন্ড গোনার শেষে শুভেন্দু অধিকারী পেয়েছেন 72,932 ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 57,926 ভোট। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 15,006 ভোটে পরাজিত হয়েছেন। পাশাপাশি নন্দীগ্রামেও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি সেখানেও দাঁড়িয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেও প্রায় 16,000-এর বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। গোটা রাজ্যে এখনো পর্যন্ত 211টি আসনে কিন্তু এগিয়ে রয়েছেন এবং বিজেপি, পাশাপাশি তৃণমূল প্রায় 75টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। অন্যান্য যে দল আছে অর্থাৎ বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস বা আইএসএফ যারা আছে, এদের 6টি আসন এরা এখনো পর্যন্ত পেয়েছে। তবে এই জেতার সাথে সাথে যে গোটা রাজ্যের ফলাফল আসতে কিন্তু গভীর রাত লেগে যাবে। সেই সব তথ্যগুলো আপনার কাছ থেকে পরবর্তীতে জেনে নেব। ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য। শূন্য থেকে চূড়ায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় এক উত্থান বিজেপির। মাত্র 1 দশক আগেও যে দলটি রাজ্যের বিধানসভা নির্বাচনে আসন পেয়েছিল মাত্র 3টি, এবার তাদের দখলেই বাংলা। ধর্মভিত্তিক রাজনীতির জন্য সমালোচিত বিজেপি, এই দলটি এখন এক সময়ের জোট শরিক তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 30% মুসলিম বাসিন্দার পশ্চিমবঙ্গে পেয়েছে সংখ্যাগরিষ্ঠতা। বিভিন্ন সময় ভারত শাসন করলেও পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় প্রায় অস্তিত্বহীন ছিল বিজেপি। বাংলায় বিজেপির উত্থানের গল্প মাত্র 10 বছরের। 2016 সালের বিধানসভা নির্বাচনে দলটি পায় 3টি আসন, 2021-এ যেটি বেড়ে দাঁড়ায় 77-এ। বিজেপির এই সাফল্য সে সময় তাদের পরিণত করে বাংলার প্রধান বিরোধী দলে। পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থানের প্রমাণ মেলে 2019 সালের লোকসভা নির্বাচনেও। দলটি জয় পায় 18টি আসনে, আদায় করে নেয় প্রায় 40% ভোট। মুসলিম বিরোধী অবস্থানের জন্য বরাবরই সমালোচিত বিজেপি ধর্মকে ব্যবহার করে হিন্দু ভোটারদের একত্রিত করার কৌশল কাজে লাগিয়ে অনেক রাজ্যেই সাফল্য পায় দলটি। বাংলাতেও তাদের ছিল একই কৌশল, সেই কৌশলেই এবার বাজিমাত করল দলটি। বলা হচ্ছে বিজেপির এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ধর্মীয় মেরুকরণ আর তৃণমূল সরকারের দুর্নীতির বিস্তর অভিযোগ। হিন্দুদের ভোট টানতে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেন রাজ্য বিজেপির নেতারা। এছাড়া ক্ষমতাসীনদের রোষানল থেকে বাঁচতে বাম ভোটারদের বড় একটি অংশই বিজেপিতে যোগ দিয়েছে বলে মত বিশ্লেষকদের। সমালোচকরা বলছেন শুধু জনমত নয়, নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক নানা পদক্ষেপ কাজ করেছে বিজেপির পক্ষে। নির্বাচনের আগে বিতর্কিত এসআইআর এর মাধ্যমে লাখ লাখ মুসলিম ভোটারকে বাদ দিয়ে দুর্বল করা হয়েছে মমতা ব্যানার্জির সংখ্যালঘু ভোট ব্যাংক। আর ভোট আয়োজন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতিও জন্ম দিয়েছে নানা আলোচনার। সব দিক বিবেচনায় বিশ্লেষকরা বলছেন পশ্চিমবঙ্গে নির্বাচন শুধু রাজ্য নয়, পুরো ভারতে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতিকে আরও উজ্জীবিত করবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হামে মৃত্যু থামছেই না। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ গেছে 17 শিশুর। একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে 1456 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস রিলিজে মিলেছে এমন তথ্য। হামের প্রকোপ শুরুর 50 দিনে প্রাণহানির সংখ্যা ছুঁয়েছে 311-তে। এদিন হাম পরিস্থিতির ব্যাপারে এখনও আসার কথা বলে চলেছেন স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি আগামী 3 থেকে 4 দিনেই দেখা যাবে পরিস্থিতির উন্নয়নের চিত্র।
দেশের সব পরিবারের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম এখন হাম। একে একে ঝরে যাচ্ছে ছোট্ট সোনামণিদের প্রাণ। উপদ্রব ছড়িয়ে পড়ার 50 দিন পেরিয়ে গেলেও সেই অর্থে নেই কোনো সুখবর। জেলার হাসপাতালগুলোতে আশানুরূপ চিকিৎসা না পেয়ে অভিভাবকরা ভিড় করছেন ঢাকার হাসপাতালগুলোয়। ফলে বাড়তি চাপ নিয়েই হামের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এসব হাসপাতালের চিকিৎসকরা। মারা যাওয়া শিশুদের প্রায় সবাই শেষ মুহূর্তে তীব্র শ্বাসকষ্ট ভোগ করছে। সময় মতো আইসিইউ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে মারা গেছে 17 জন শিশু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 311 জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ঢাকা বিভাগ। হাম নিয়ন্ত্রণে সারা দেশে চলছে টিকাদান কার্যক্রম। 5 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা পাচ্ছে এই টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন এরই মধ্যে টিকা পেয়েছে 86% শিশু। শিগগিরই পরিস্থিতি উন্নতির আশা তার। যখন সবগুলি জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট হতে পারবে তখন গিয়ে কিন্তু এই প্রেশারটা থাকবে না। আর একটা জিনিস আরও যে রোগীর সংখ্যাটা বাড়ছে, কারণ আমরা যে ভ্যাকসিনেশনটা করে যাচ্ছি, অ্যান্টিবডি ক্রিয়েট হইতে 3 উইকস টাইম লাগে। ওই সময়টা তো আমরা এখনও পাই না, আরও 4-5 দিন যাবে এই ধাক্কাটা। আশা করি এরপরে ইট উইল কাম ডাউন। রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী জানান মৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া। মৃত্যুর কারণ তো নিউমোনিয়া, শ্বাসকষ্ট যেটা হচ্ছে, লাঙে অক্সিজেন নিতে পারে না অনেক কেসে। মানে এমন হয় যে আপনি ভেন্টিলেটার, নিউনেটাল ভেন্টিলেটার সাপোর্ট দিলেও আপনি রুগী বাঁচাইতে পারবেন না, কারণ লাং এমন ড্যামেজ হয়ে অনেক রুগী আছে। আমার দেখা একটা রুগী আছে যেটা মেডিকেলে কিছুদিন আগে আসছিল, সাপোর্ট দিয়েও তাকে পারা যাচ্ছে না, কারণ লাং একেবারে বসে গিয়েছে মানে নিউমোনিয়া থেকে। এই ধরনের কেস তো মানে আল্লাহ না বাঁচালে ডাক্তাররা বাঁচাইতে পারবেন না। জেলা সদরের হাসপাতালগুলোতে আইসিইউ সেবা নিশ্চিত করা গেলে মৃত্যু কমানো যেত বলে মত সর্দার সাখাওয়াত হোসেনের। পরিস্থিতি উত্তরণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও দাবি স্বাস্থ্যমন্ত্রীর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন এবছরের মধ্যে 25টি পাটকল ও 25টি বস্ত্রকল বেসরকারি খাতে দেয়া হবে। আর শিক্ষামন্ত্রী বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বন্ধ কলকারখানা নিয়ে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী এসব কলকারখানা আবারও চালু করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় সরকার দেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনে বিদ্যমান জটিলতা দূর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে বস্ত্র ও পাটমন্ত্রী জানান চলতি বছরেই 50টি বন্ধ কলকারখানা চালু হতে পারে। পাট এবং বস্ত্রকলের অধীন যে মিলগুলো 25-50টা, সেগুলি বিষয়ে তিনি অগ্রগতি জানতে চেয়েছেন। আমরা সবিস্তারে তাকে ব্যাখ্যা করেছি। আমাদের অনেকগুলি মিলই পাট এবং বস্ত্র খাতের এটি প্রক্রিয়াতে আছে, যেগুলি বেসরকারি খাতে যাবে। এই 25-50টা মিলই অনেকগুলি গিয়েছে, বাদবাকিগুলি যাবে, প্রক্রিয়াধীন আছে। 50টা মিলেই আজকে থেকে 1 বছরের মধ্যে এই প্রক্রিয়ার পুরোটাই সম্পন্ন হবে। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠক শেষে মন্ত্রী জানান মামলা জটিলতার কারণে প্রায় 65,000 শিক্ষকের পদোন্নতি ও নিয়োগ আটকে আছে। 32,500 শিক্ষক হাইকোর্টে আটকে আছে, ওদেরকে প্রমোশন দিতে পারছি না, আবার 32,500 নিতে পারছি না। এদিকে 77,000 আমাদের এমপিওতে নিতে হবে। ইটস এ হিউজ ওয়ার্ক চলছে। আদালতে প্রায় 13,000 মামলা আটকে আছে। ওগুলি যে প্রোগ্রাম আমরা দিয়েছি সেই প্রোগ্রাম অনুযায়ী কবে নাগাদ আমরা তো না টাইম এক্স্যাক্টলি ফিক্স হয়নি, বাট উই আর ওয়ার্কিং অন ইট। আমাদের টাইম বললে 180 ডেজ প্রোগ্রামের ভিতরে আমরা শেষ করব। এছাড়া প্রধানমন্ত্রী বেশ কিছু অনির্ধারিত সভায় এদিন অংশ নেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
12 ঘন্টার মধ্যে কুরবানি পশুর বর্জ্য নিষ্কাশনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় সচিবালয়ে ঈদ উল আজহার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই নির্দেশনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 7 দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটরিং সেল করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সড়কের পাশে যে সকল ট্রমা সেন্টার আছে সেগুলো সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কের পাশে নিকটবর্তী জেলা ও উপজেলায় হাসপাতালগুলো 7 দিন আগে থেকেই আগাম প্রস্তুতি নিয়ে রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মহাসড়কের উপরে কোনো রকম পশুর হাট বসবে না, হাট বসানো যাবে না রেল লাইনের পাশেও। কোরবানি পরবর্তী পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সংরক্ষণেও সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীকে আমরা এটা দেখাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষর অক্ষরে প্রতিপালিত হবে এবং বর্জ্য পরিষ্কার হবে 12 ঘন্টার মধ্যে এবং স্যানিটেশন সহ অন্যান্য সকল কিছু ব্যবস্থা নেওয়া হবে। জেলা পর্যায়ে থেকে বিভিন্ন জায়গা থেকে ক্রমান্বয়ে চামড়াগুলো আসে, 7 দিন যেন ঢাকা অভিমুখে না আসে এবং এই 7 দিন যাতে সুষ্ঠুভাবে প্রিজার্ভ করতে পারে সেজন্য তাদেরকে সমস্ত সাহায্য সহযোগিতা করা হবে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলেও তা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, এই মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গভীর, শিগগিরই মেঘ কেটে যেয়ে সম্পর্ক স্বাভাবিক হবে। আর বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের আশা, গতি পাবে তিস্তা পানি বন্টন চুক্তি। বিরোধী জোটের জামায়াতে ইসলামী মনে করে প্রতিবেশী সুলভ আচরণে দুদেশই সংকট সমাধানে আন্তরিক হবে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, অবসান হতে চলেছে 1.5 দশকে তৃণমূলের শাসন। এই জয় পশ্চিমবঙ্গ সহ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছে। এমন প্রেক্ষাপটে কি ভাবছে ঢাকা? পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পশ্চিমবঙ্গের ফলাফল দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে তিনি জানান, গুজবে কান না দিয়ে লক্ষ্য অর্জনে কাজ করবে ঢাকা। আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশ ব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের মতে, তিস্তা চুক্তি বাস্তবায়নের পথে প্রধান অন্তরায় ছিল তৃণমূল। বিজেপি ক্ষমতায় আসায় এ সংকট দূর হওয়ার আশা তার। খোদ নরেন্দ্র মোদী যেটা নিজে বলেছেন, সেই পরিস্থিতি যেহেতু বদল ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে আপনার তিস্তা নদীর পানি বন্টনে একটি সুষম চুক্তি হবে বলে আমি আশা রাখতে চাই। সেখানে যদি আপনার সংখ্যালঘু মুসলমানদের উপর যদি নিপীড়ন হয় অথবা যদি মুসলমানদের উপর জুলুম হয়, তাদের সম্পদের উপর যদি জুলুম হয়, সেটা নিশ্চয়ই এটা আমাদের জন্য উদ্বেগের বিষয় থাকবে। আর পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় জামায়াতে ইসলামী। দলটির মুখপাত্রের আশা, ভারতের সাথে সমস্যা সমাধানে আন্তরিক হবে বর্তমান সরকার। অতীতে অনেকগুলো সমস্যা হয়েছে বা এখনো বাস্তবতা সেটা আছে, আমাদের বর্ডার কিলিং আছে, আমাদের ট্রেড ডেফিসিট আছে, বা আরও অনেকগুলো বিষয় সমাধান হয় নাই। আমাদের বর্তমান নির্বাচিত সরকার সেগুলো নিয়ে নিশ্চয়ই ভাবছেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি। পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার ভিত্তিতে আমরা দায়িত্ব পালন করতে চাই। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন প্রকল্প নেওয়া হবে, বিবেচনায় থাকবে পরিবেশ ও প্রতিবেশ, জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দুর্নীতি ও বিতর্ক এড়িয়ে কিভাবে প্রকল্পগুলো এগিয়ে নেওয়া যায় দিক নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। ডিসি সম্মেলন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, ঈদ উল আজহাকে সামনে রেখে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, যারা চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সকালের অধিবেশনে অর্থ, পরিকল্পনা, বাণিজ্য, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10টি মন্ত্রণালয়ের সাথে ডিসিদের আলোচনা হয়। নিজ নিজ জেলার সমস্যা ও করণীয় তুলে ধরেন ডিসিরা। অধিবেশন শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা ও মাঠ প্রশাসন কিভাবে কাজ করবে এর একটি কৌশলগত কাঠামো তৈরি করছে সরকার। দুর্নীতি ও বিতর্ক এড়িয়ে উন্নয়ন প্রকল্পগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। নতুন যে প্রকল্পগুলো গ্রহণ করা হবে সেই প্রকল্পগুলো
এই নির্বাচনী ইশতেহারের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ করে তোলা। প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে ওইটা প্রধান বিবেচনা থাকছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে তার ভূমিকা থাকছে, এবং অবশ্যই প্রত্যেকটি প্রকল্পে পরিবেশগত গুরুত্ব থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ঈদ যাত্রাকে সামনে রেখে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ দেওয়া হবে না। চাঁদাবাজির কোনো সুযোগ নাই। চাঁদাবাজি একটা অপরাধ। যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে। আইনের আওতায় আনা হয়েছেও, আর পর্যায়ক্রমে এগুলি যে বিচ্ছিন্ন যেগুলি আছে সেগুলিকে শৃঙ্খলার মধ্যে আনার একটা চেষ্টা আছে। সীমান্ত এলাকায় সব ধরনের গবাদি পশুর হাট বন্ধ করে দেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো গরু দেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানান তিনি। সীমান্ত এলাকায় কিছু হাট বসত, এটা আপনারাও শুনেছেন, বক্তব্যে আসছে যে কোটি কোটি টাকা ওই হাটের ডাক উঠত, এবং ওই হাটটাই আমরা বন্ধ করে দিয়েছি। গরু উদ্বৃত্ত না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, বন্যায় হাওরে 60% ফসল তলিয়ে গেছে। 6 জেলায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। 1 লক্ষ পরিবারকে আমরা চিহ্নিত করেছি, কম বেশি কোনো জেলায়। এগুলো আগামী 3 মাস তাদেরকে আমরা কিছু সহায়তা দান করব আমাদের মন্ত্রণালয় থেকে। আমরা আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য দিব আমরা সেই অঞ্চলে। পরবর্তীতে কৃষি পুনর্বাসনের জন্য কৃষি মন্ত্রণালয়কে উনি নির্দেশনা দিয়েছেন, আর পানি সম্পদ মন্ত্রণালয় এ ব্যাপারে ওনারা কাজ করছেন। বজ্রপাতে মৃত্যু রোধে হাওর সহ উত্তরাঞ্চলে শেল্টার বানানোর পাশাপাশি বজ্র নিরোধক টাওয়ার করে দেওয়ার কথা জানান মন্ত্রী। এছাড়া 3 মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে 3rd টার্মিনাল চালুর পরিকল্পনার কথা জানান বেসরকারি বিমান পরিবহন প্রতিমন্ত্রী। সেই জন্য আমরা খুবই গুরুত্ব দিয়ে আমরা একাডেমি দুটো করছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের অনেকে ছাড়া পেলেও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আইন শৃঙ্খলার ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে সরকার। সবকিছু শৃঙ্খলায় আনতে সময় লাগবে। এ সময় তিনি দেশে জঙ্গি নেই বলে তার আগের দেয়া বক্তব্যই সঠিক বলে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশের বর্তমান পোশাক মানানসই না হওয়ায় পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই জামিন পেয়েছে। সক্রিয় হয়েছে চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনও হয়েছেন কয়েকজন। সবশেষ নিউ মার্কেট এলাকায় খুন হয়েছে শীর্ষ সন্ত্রাসী টিটন। এই অবস্থায় নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক ছিল। সেই অবস্থা থেকে বের হতে সময় লাগবে। শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়। আমরা উত্তরাধিকার সূত্রে এমন একটা ফ্রেজাইল অবস্থায় আমরা এই অর্গানাইজেশনগুলো পেয়েছি, এগুলোকে আবার রিঅর্গানাইজ করা, ডিসিপ্লিনে নিয়ে আসা, ইন অর্ডারে নিয়ে আসা একটু সময় সাপেক্ষ। জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর সতর্কতা জারি করেছিল 23 এপ্রিল। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও বলেছিল, দেশে জঙ্গি আছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা সেদিনই বলেছিলেন, দেশে জঙ্গি নেই শব্দটি ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ব্রিফিংয়ে মন্ত্রী আগের অবস্থানই ব্যক্ত করেছেন। আচ্ছা, আমি কে? আমি স্বরাষ্ট্র বলছি। তা আমি যেটা বক্তব্য দিয়েছি ওইটাই তো আপনারা ছাপিয়েছেন। উনি কিভাবে বলেছেন জানি না, হয়তো আপনাদের লেখার মধ্যেও মিস ইন্টারপ্রিট হয়ে যেতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি বলেছে সেটাই তো শুনতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে সমালোচনা ছিল। খরচ হয়েছিল 76 কোটি টাকা। সেই পোশাক পুলিশের জন্য মানানসই না হওয়ায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। ফিরছে আগের খাকি প্যান্ট। মেট্রোপলিটনে পুলিশের শার্টের রং পেস্ট এবং সারা দেশের জন্য দেয়া হবে নীল শার্ট। বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি।
গত 2 সপ্তাহে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক সহ অন্তত 30 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ যাচাই বাছাই করে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত অনেকের বিরুদ্ধে আছে, এগুলো যাচাই বাছাই করা হয় যাতে ইনজাস্টিস না হয় সেভাবে দেখা হয়। সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ, বিরোধী দলীয় চিফ হুইপের এমন বক্তব্যের জবাবও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহৃত মাছ ব্যবসায়ী সোহেলকে উদ্ধার করতে গিয়ে আরও 3 জনকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে অপহরণকারী চক্রের মূল হোতাসহ 2 জন গ্রেফতার হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণের পর চক্রটি বেশ কিছুদিন ধরেই মুক্তিপণ আদায় করে আসছিল। এদিকে আরেক অভিযানে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদপুরের কিশোর গ্যাং বিল্লাল গ্রুপের প্রধান ভাইস্তা বিল্লালকেও। রোববার ভোরে ঢাকা উদ্যানের বেরিবাদ এলাকা থেকে মাছ ব্যবসায়ী সেলিমকে একটি মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা প্রথমে ভেবেছিলেন সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে নিয়ে গেছে। তাদের হাতে ছিল ওয়াকি টকিও। পরে পরিবার নিখোঁজের অভিযোগ থানায় জানালে অপহরণের বিষয়টি সামনে আসে। পুলিশ জানায়, একই কৌশলে সেলিমের সঙ্গে সাইফুল, সোহেল সহ আরও 3 জনকে তুলে নেয় চক্রটি। এরপর তাদের আটকে রেখে মারধর ও মুক্তিপণ আদায় শুরু হয়। এক লোকে কইতেছে যে ওরে ডিফি পুলিশে ধরে লয়ে গেছে। কোন জায়গাতে নিছে? ওই কলেজে, বেরি রাস্তার কলেজের সামনে থেকে ওরে মাইরে ধরে গাড়ি তুলে লয়ে গেছে। লোক 2 জন আয়া হিসিদে ধরিয়া 7 দন্ত উঠে গেল, নিয়ে গাড়ির মধ্যে উঠে নিয়ে বসিলার ওরে মায়ের। ভুক্তভোগীদের অভিযোগ, গাড়ির ভেতরেই তাদের মুখ বেঁধে ফেলা হয়, বাজানো হয় উচ্চ শব্দে গান, হাত পা বেঁধে চালানো হয় নির্যাতন। প্রত্যেকের পরিবারের কাছ থেকেই চাওয়া হয় 2 লাখ টাকা করে। এক পর্যায়ে বিকাশের মাধ্যমে কিছু টাকা আদায় করে চক্রটি। অপহৃত 4 জনকে বাসাবোর একটি বাসায় আটকে রাখা হয়। প্রতিটা লোকের হাতে একটা করে ওয়ালেট ছিল। পরে গাড়ির দরজা মরজা আটকায়া আমার সহকারে লয়ে যায় মাদার টাক নিয়ে আমার গাড়িও লয়ে গেছে। মুখ বাঁধছে কষ্টিপ দেয়া বাইন্দার পরে বাইরাইছে কয় 2 লাখ টাকা আইনা দেও। আমার কয় কেমনে দেবো 2 লাখ টাকা আইনা? আমি তো আমার নলেজে কারণ আমরা দিন আনি দিন খাই। পরে 20,000 টাকা চাইছে। ঘটনার সূত্র ধরে রোববার রাতে হাতিরঝিল এলাকা থেকে চক্রের মূল হোতা মিজানুর রহমান রিপনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সকালে উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় আরেক সদস্য আল ওয়াজেদ ফয়সালকে। পুলিশ বলছে, অভিযানের খবর পেয়ে অপহৃতদের বাসাবো থেকে সরিয়ে দিয়াবাড়ির একটি অটোরিকশা গ্যারেজে নেওয়া হয়েছিল। সেখান থেকেই 4 জনকে উদ্ধার করে পুলিশ। তারা যখন টাকা পয়সা চাচ্ছিল তখনই তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে তথ্য আসে। আমরা ইনস্ট্যান্টলি খুব দ্রুত সময়ের মধ্যে যে মূল হোতা এই যে মিজানুর রহমান রিপন তাকে গ্রেফতার করি। পুলিশের দাবি, চক্রটির সদস্য সংখ্যা 7 থেকে 8 জন। তারা ওয়্যারলেস ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ তুলে নিয়ে মুক্তিপণ আদায় করছিল। এদিকে একই দিনে আরেক অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ভাইস্তা বিল্লালকেও গ্রেফতার করা হয়েছে। গতকালকে যে ভাইস্তা বিল্লাল, সেও কিন্তু তালিকাভুক্ত সন্ত্রাসী তালিকায় ছিল, তাকে আমরা গ্রেফতার করেছি। মোহাম্মদপুর থানায় আমরা গত 3 দিনে প্রায় 5 জনের মতো তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার করেছি। পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে, পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও চালিয়ে নেওয়া হবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের দাফন সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব জানাজা শেষে জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। এর আগে সকালে বিমানবন্দরে জামিলের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের কথা জানান তিনি। উচ্চশিক্ষার জন্য সন্তানকে হাসি মুখে বিদেশ পাঠিয়েছিলেন, অথচ আজ ছেলেকে চোখের জলে বিদায় জানাতে হলো। জামালপুরের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে বাদ মাগরিব সম্পন্ন হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার জামিল আহমেদ লিমনের মরদেহ। সদা হাস্যোজ্জ্বল ও মেধাবী তরুণের জানাজায় অংশ নেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জামিলের মরদেহ। এর আগে দুপুরে জামিলের মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো এলাকা জুড়ে তৈরি হয় শোকাবহ পরিবেশের। নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পরিবার।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জামিলের মরদেহবাহী বিমান। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তার মরদেহ গ্রহণ করেন। পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দোষীর বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। গত 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী জামিল নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামে একীভূত হওয়া 5 ব্যাংকের আগ্রাবাদ শাখায় তালা মেরে দিয়েছেন আমানতকারীরা। হেয়ার কাট বাতিল ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে ব্যাংকের ভেতরে বাইরে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। বের করে দেন কর্মকর্তা কর্মচারীদের। আমানত ফেরত না দিলে পর্যায়ক্রমে সব শাখায় তালা মারার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। সকালে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে জড়ো হয়ে একে একে ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা মেরে দেয় বিক্ষুব্ধ আমানতকারীরা। শুধু তাই নয়, গ্রাহকদের জমানো টাকা দিতে না পারার অভিযোগে শাখা ম্যানেজার সহ কর্মকর্তা কর্মচারীদেরকেও ব্যাংক থেকে বের করে দেন। সঞ্চিত আমানত ফেরত প্রদান এবং হেয়ার কাট বাতিলের দাবিতে আগের দিন খাতুনগঞ্জে, আজ আগ্রাবাদে এই তালামারা কর্মসূচি পালন করেন একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। আমি একটা হার্টের পেশেন্ট, আমি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। 13 তারিখে আমার মেয়ের বিয়ে, আমি মেয়ে বিয়ে দিতে পারতেছি না টাকার জন্য। সকালে অনেকে অনাহারে আসছে, কেন অনাহারে করছে? আমাদের পেটে খিদে আছে কিন্তু আমাদের পকেটে টাকা নেই। ওরা আমাদেরকে কোনো ধরনের সলিউশন দিতে পারে না, ওরা শুধু পালাতে পারে। হেয়ার কাট নামের একটা শব্দ ব্যবহার করে আমাদেরকে জব্দ করা হয়েছে গলায় ফাঁসির মতো। লেনদেন স্বাভাবিক না হলে পর্যায়ক্রমে চট্টগ্রামে এসব ব্যাংকের সব শাখায় তালা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ব্যাংক স্বাভাবিক করতে হবে, লেনদেন স্বাভাবিক করতে হবে, হেয়ার কাট বাতিল করতে হবে। চলবে তালা, সারা বাংলাদেশ আমরা অচল করে দিব। বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক আমাদের যৌক্তিক দাবি কেন মেনে নিচ্ছে না? যতদিন আমরা আছি ইনশাআল্লাহ আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা দুর্বার আন্দোলন করে তুলব এবং প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক লক করে দেব। 2-1 দিন পর পর বিক্ষুব্ধ গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ে বিপাকে 5 ব্যাংকের কর্মকর্তারা। সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তারা। বাংলাদেশ ব্যাংক আছে, আমাদের হায়ার অথরিটি আছে, যেহেতু জাতীয় ইস্যু, এখন ওনারা সিদ্ধান্ত যেভাবে দিবে একসাথে সবার টাকা লাগতেছে, যার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। গভর্নমেন্ট ডিসিশনের বাইরে তো আমরা তো চাকরিজীবী, আমাদের তো এর বাইরে কিছু করার নেই, বলারও না কেউ না। মিছিল সমাবেশ বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। আমাদের মূল কনসার্ন হচ্ছে যাতে এখানে যাতে আমাদের সাধারণ জনগণের যে জনজীবন সেখানে যাতে শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, আমরা এই জন্য আছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটিতে জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 144 ধারা জারি করা হয়েছে। দুপুরে শহরের বিএনপি অফিস সহ বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের 2টি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময় আহত হয় অন্তত 10 জন। পরিস্থিতি অবনতি হলে রাঙামাটি পৌরসভা এলাকা, কাঁঠালতলী ও বনরূপা এলাকায় 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এদিকে বান্দরবানেও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। সকালে শহরের ট্রাফিক মোড়ে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভকারীরা জানান, সদ্য ঘোষিত কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এ সময় দ্রুত কমিটি বাতিল করে প্রধানমন্ত্রীর কাছে পুনর্গঠনের দাবি জানায় নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। বিকেলে সদরের রিচি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অগ্নিকোনা এবং ঈশানকোনা 2 এলাকার মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে 2 পক্ষ। এই সময় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিডিপির 5% শিক্ষা খাতের বাজেট হিসেবে বরাদ্দ দিতে চায় সরকার, তবে এটি এখনই সম্ভব নয়। ধাপে ধাপে এ লক্ষ্য অর্জন করা হবে, এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিজের লেখা দ্য লার্নিং নেশন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এর কথা জানিয়েছেন তিনি। সরকারের কোনো ভুল হলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ জানান প্রতিমন্ত্রী। বলেন, সরকার বৈষম্য করতে চায় না, জনগণও বৈষম্য পছন্দ করে না, তবে কখনো কখনো কিছু শিক্ষক আর অভিভাবক অযাচিত অনুরোধ নিয়ে আসেন বলে জানান ববি হাজ্জাজ। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারকে শিক্ষকদের মানোন্নয়নে জোর দিতে হবে। আর শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। জিডিপির 5% শিক্ষা খাতে ব্যয় আমরা নিয়ে আসতে চাই। এই বছর হয়তো পারবো না, তবে আগামী কয়েক বছরের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন ইলেকশন ম্যানিফেস্টোতেই যে আমরা সেটা নিয়ে আসব। বাংলাদেশ উচ্চ মধ্য আয়ের দেশ যদি হতে হয়, যদি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোতে হয়, যদি কাঠামোগত পরিবর্তন আমার অর্থনীতিতে আনতে হয়, বহুদাকরণ করতে হয়, তাহলে মানসম্মত শিক্ষা হলো তার সর্বাপেক্ষা বড় বাহন। রূপালী পর্দার পর এবার দক্ষিণের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারে এগিয়ে মেগাস্টার থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ৭৯ আসনে জয় পেয়ে মোট ১০৭ আসনে এগিয়ে থালাপতির দল। সরকার গঠনে ম্যাজিক নাম্বার ১১৮। অন্যদিকে তার ৬০টি আসনে এগিয়ে তার প্রধান প্রতিপক্ষ ডিএমকে। চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে এখন কেবল সময়ের অপেক্ষা থালাপতির রাজনৈতিক বিজয়। রূপালী পর্দা থেকে রাজনীতির ময়দান, দু ক্ষেত্রে ব্যাপক দাপটের সাথে বাজিমাত করেছেন দক্ষিণের বিখ্যাত মেগাস্টার থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম বা টিভিকে। দীর্ঘ ৪৯ বছর পর তামিলনাড়ুর রাজনীতিতে ফের যেন একচ্ছত্র আধিপত্যের জানান দিচ্ছে চলচ্চিত্র। তামিলনাড়ুর সরকার গঠনের ম্যাজিক ফিগার ১১৮ এর খুব কাছে ১০০টিরও বেশি আসন নিয়ে এগিয়ে আছে থালাপতির দল তামিলগা ভেট্রি কাজাগাম। যদিও দল গঠনের মাত্র ২ বছরের মাঝেই এমন চমক দেখালেন দক্ষিণের এই সুপারস্টার, কিন্তু তামিলনাড়ুর রাজনীতির ইতিহাসে বহুদিন থেকেই বেশ সক্রিয় তার পদচারণা। ২০০৯ সালে প্রথম জনহিতকর কাজের জন্য বিজয় মাক্কাল ইয়াক্কালাম গঠন করেন বিজয়। ছোট পরিসরে শুরু করলেও এই সংগঠনের মধ্য দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হয় বিজয়ের। ২০২১ সালে স্থানীয় নির্বাচনে বিপুল ভোটে জয় পায় বিজয় মাক্কাল ইয়াক্কালাম। এরপরই আরও জোরালো হয় বিজয়ের রাজনীতিতে আবির্ভাবের গুঞ্জন। ২০২৪ সালে সেই গুঞ্জনকে সত্যি করে থালাপতি বিজয় গঠন করেন তার দল তামিলগা ভেট্রি কাজাগাম। তবে রাজনীতিতে অভিষেকের বহু আগে থেকেই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছেন বিজয়। তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা, নিটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার রাজ্য সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপতি। এছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোট কেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। এছাড়াও গেল বছর কারুরে তার জনসভায় হওয়া এক অপ্রীতিকর ঘটনায় তার দায়িত্বশীল আচরণ ব্যাপক নজর কাড়ে মানুষের। এখনো তামিলনাড়ুর বিধানসভা সেন্ট জর্জ ফোর্টের মসনদে কে বসবে ঠিক না হলেও মোটামুটি নিশ্চিত থালাপতির বিজয়। অন্যদিকে ৫০টির বেশি আসনে এগিয়ে আছে তার প্রধান প্রতিপক্ষ ডিএমকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।